হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আর আজকে যখন আমরা এই ভিডিওটা করছি তখন পশ্চিমবঙ্গে একটি ঘটনা ঘটেছে, একটি রায় এসেছে, যে রায়টা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে বলা যেতেই পারে। 2016 যে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন গঠন হয়েছিল, যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়দান এসেছে এবং সুপ্রিম কোর্টের রায়দানের পর এই পুরো প্যানেলটি বাতিল হয়েছে। প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, যার মধ্যে কিছু যোগ্য এবং অযোগ্য দু ধরনের শিক্ষকরাই ছিলেন। হাইকোর্টে এই বিষয়টাতে এই রায়টাই ছিল, যে রায়টায় সুপ্রিম কোর্টে বহাল থেকেছে। এবার এর ফলে ডেফিনেটলি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, কারণ স্কুল শিক্ষা কমিশন যেটা, সেটাতে শিক্ষক কমিশন যেটা, সেটাতে মূলত মানে সরকারি যে শিক্ষালয়গুলো বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতেই মূলত পাঠদান হয়। সুতরাং সেখানে কত বড় ধাক্কা, এবং এই যাদের যোগ্য যাদের চাকরি চলে গেল তাদের ভবিষ্যৎ কী, এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্যে আজকে আমি আমার আলোচনায় পেয়েছি তিনজন নেতাকে, যারা মূলত তাদের দলকে এবং তাদের বক্তব্যকে রিপ্রেজেন্ট করবে। আমি ওপর থেকে শুরু করব। কৌশিক দাস রয়েছে সিপিএমের পক্ষ থেকে, শিবাঙ্কর সরকার রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, এবং বিতান কিশোর পাল রয়েছে এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। আমি তিনজনকে প্রথমে স্বাগত জানাবো, তারপরে আমি এক এক করে আসছি। আমি প্রথমে শুরুটা করব কৌশিককে দিয়ে। কৌশিক, এই রায় আসার পর মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে এটা বাম রাম মিলে এই চাকরি খেয়ে নিয়েছে। তার মানে তোমরা মানে বিকাশবাবু কেস করে মামলা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে, এবং তারপরে সিবিআই তদন্ত করে কিছু বার করতে পারেনি। আমি সিবিআইয়ের পার্টটায় পরে আসছি, মানে আমি তোমার পার্টটায় আসবো, যে বাম রাম মিলে মানে তোমরা এই যে আজকে যোগ্যদেরও চাকরি চলে গেল এর জন্য তোমরা দায়ী। কিভাবে দেখছো পুরো বিষয়টা কৌশিক? দেখো, আমি সবার প্রথম একটা কথা বলতে চাই যে এই রাজ্যে ক্ষমতায় কোন দল আছে? সিপিএম নিশ্চয়ই নয়। তাই মমতা ব্যানার্জি যদি সবকিছুতে যদি সিপিএম এর ভূত দেখতে পায়, কারণ একটা পান থেকে চুন খসলেই সবসময় উনি সিপিএম এর দোষ দেখেন। আজ সিপিআইএম, বামফ্রন্ট, বামেরা কম করে 15 বছর হয়ে গেছে যে এই রাজ্যে ক্ষমতায় নেই। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবসময় বামেদের ভূত দেখতে পায়, তাহলে তো আমাদের কিছু করার নেই। আর যোগ্য অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দোষ ঢাকতে উনি বামেদের দোষ দেন। আমি বিজেপির কথা জানি না, কারণ আরএসএস এর দুইটি ফুল বিজেপি আর তৃণমূল, সেখানে বিজেপি আর তৃণমূল হচ্ছে কয়েনের এপিটোপিট। আমি বিজেপিকে এর মধ্যে ধরছি না। কিন্তু একটা কথা, যে বামেরাদের সবকিছুতে বামেদেরকে বলা হয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো কেস করেছিল যে যারা অযোগ্য চাকরি প্রার্থী আছে, যারা ঘুষের টাকায় যারা চাকরি পেয়েছে, যারা ওএমআর শিটকে বিকৃত করে যারা চাকরি পেয়েছে, যোগ্য চাকরি প্রার্থী যারা ধর্নায় বসে আছে, যাদের শূন্য পদে এখনো বহাল করা হচ্ছে না, সেই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে মামলা করেছিলেন। সেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছিল এসএসসি কে যে যোগ্য অযোগ্য বাছাই করতে। সেখানে এসএসসি নিজের অপদার্থতা প্রকাশ করেছে, এবং রাজ্য সরকার নিজের গোড়ামি দেখিয়ে সে গেছে গিয়ে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের করে, আমাদের রাজ্যবাসীর করের টাকা, ট্যাক্সের টাকা, ওনাকে এই সাহস কে দিয়েছে আমরা জানি না, উনি সেই ট্যাক্সের টাকা দিয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের ডিফেন্ড করার নাম করে উনি গেছে সুপ্রিম কোর্টে। সেখানে গিয়ে উনি বারবার, রাজ্য সরকার বারবার, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট বারবার কষিয়ে চড় খায়। এটা আমি বলতে বাধ্যই। তারপরেও রাজ্য সরকার হচ্ছে দোকান কাটা, তৃণমূল দোকান কাটা, মমতা বন্দ্যোপাধ্যায় দোকান কাটা। আমি এটা জোর গলায় বলতে পারছি, কারণ উনি ট্যাক্সের টাকায় গেছে। লাস্টে তার শেষ পরিণতি হচ্ছে অযোগ্যদের সাথে যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদেরকেও বিশ্ব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির একজন টপার, তাকে অযোগ্য চাকরি প্রার্থী হিসেবে, মানে অযোগ্য চাকরি প্রার্থীদের সাথে তার চাকরিটা খেয়েছে এই রাজ্যের সরকার। তিনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? একজন মানে বিশ্বভারতীর টপার। আর একজনের আমি সোশ্যাল মিডিয়ায় একজনের দেখছিলাম যে মাধ্যমিকে 94%, উচ্চ মাধ্যমিকে 92%, বিএসসি তে ফার্স্ট ক্লাস, এমএসসি তে ফার্স্ট ক্লাস, বিএড এ ফার্স্ট ক্লাস। এনাদের যা যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যোগ্যতা নেই, তৃণমূলের কোনো নেতার সেই যোগ্যতা নেই। আমি এটাই বলবো যে তৃণমূলের দুর্নীতির ফল হয়েছে এই 26,000 চাকরি প্রার্থী বলি। এই 26,000 চাকরি প্রার্থীদের যে
আমি এবার বলবো যে যোগ্যতা যদি ওই অযোগ্য চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা জানেন যে কাদেরকে আপনারা টাকা দিয়েছেন। এইবার সময় এসে গেছে চোর পুলিশ খেলার, এবার খেলতে হবে, চালিয়ে খেলতে হবে। ঠিকই কৌশিক বলছে চালিয়ে খেলতে হবে, এটা নিয়ে এসএফআই এরও আমি অনেক জায়গাতে দেখছিলাম এই কথাটা খুব উঠছে। আমি বিতানের কাছে যাব, যদিও আমি বিজেপির পক্ষ থেকে তোমাকে মানে বিজেপির পক্ষ হয়ে তুমি বলছো আমি সেটা বলছি না, আমি জাস্ট একজন ছাত্র নেতা, তুমি যেহেতু ছাত্র রিপ্রেজেন্ট করো আমি সেই হিসাবে তোমাকে বলছি যে বিতান একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বাম রামের কথা বারবার উঠছে যে সিবিআই যথেষ্ট তদন্ত করেননি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে সিবিআই যদি আরেকটু অ্যাক্টিভলি তদন্ত করতে পারতো, আর একটু সঠিকভাবে তদন্ত করতে পারতো, তাহলে যোগ্য অযোগ্য যেটা বারবার বলা হচ্ছে চাল আর কাঁকড় বাছা মানে বাছার প্রয়োজন, সেটা কি আর একটু সহজ হতো বলে মনে হচ্ছে? তুমি এটা কিভাবে দেখছো বিষয়টা বিতান? প্রয়োজন কি আছে? যদি মমতা ব্যানার্জি নিজেকে সততার পরাকাষ্ঠা বলেন তাহলে সিবিআই এর দরকার নেই। মমতা ব্যানার্জি নিজে থেকে সমস্ত তদন্ত করে এই পুরো বিষয়টা তিনি সলিউশন করে দিতে পারতেন। আজকেও এই যে এতজনের চাকরি গেল তার একটাই কারণ, মমতা ব্যানার্জি নিজের ছানাপোনাদের, যাদের তিনি দুধ দিয়ে টাকা দিয়ে বড় করছেন, যারা তার পার্টির ব্যাকবোন, তাদেরকে বাঁচানোর জন্য তিনি সমস্ত শিক্ষিত সমাজের সাথে প্রতারণা করলেন। এবং আমরা ভুলে গেলে চলবে না, এর সাথে প্রাইমারি টেটটাও চলছে, প্রাইমারি টেটেরও রায় আসবে কিছুদিনের মধ্যে, ওটা নিয়েও তদন্ত চলছে। আর এটা তো গেল খালি গভর্নমেন্ট এডুকেশন সিস্টেম উনি শেষ করেছেন, শিক্ষিত সমাজের কোন রকম চাকরি পাওয়ার আশা তিনি শেষ করেছেন, তার সাথে প্রাইভেট জবের স্কোপ উনি পুরোপুরি শেষ করে দিয়েছেন। বাংলায় কোনো শিল্প আসেনি, সুন্দর বড় বড় করে কোটি কোটি টাকা খরচা করে কনফারেন্স হয়েছে, তিনি লন্ডনে গিয়ে আমাদের ভারতের নাক কাটিয়ে এসছেন, কাজের কাজ কিছু হয়নি। আমাদের বিজেপির একটাই স্ট্যান্ড যে এই অযোগ্য মুখ্যমন্ত্রী, যে নিজের বাহু বলে এবং বাংলাদেশি ঘুষবেটিদের নিয়ে যিনি রাজনীতি করেন, তার এই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কোনো যোগ্যতা নেই, তার কোনো অধিকার নেই। তার অবিলম্বে পদত্যাগ করা দরকার বাংলার মানুষের সাথে। যদি তিনি সত্যিই চান, যদি তিনি প্রমাণ করতে চান তিনি সততার পরাকাষ্ঠা, তিনি সৎভাবে বাংলার মানুষের, বাংলার শিক্ষিত সমাজের পাশে আছেন, তাহলে তার অবিলম্বে পদত্যাগ করা দরকার। শিবা, আমি তোমার কাছে আসবো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্যতা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার যে কথাটা বলছেন যে এটাতে আমাদের কোনো হাত ছিল না, কারণ এসএসসি একটা স্বশাসিত সংস্থা, সিবিআই ঠিকমতো তদন্ত করেনি, হাইকোর্ট চাকরি নিয়েছে, রামবামের গটাপ, এই সমস্ত কথা উঠছে। তোমরা হঠাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কেন করছো? প্রদেশ কংগ্রেস কেন করছে এটা যদি একটু বলো। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, একটাই কথা। এই কথাটা বলার এটাই সবচেয়ে বড় কারণ। যদি এই বিষয়টার মধ্যে এই বিষয়টার মানে খুলেই যদি বলা যায়, শুভঙ্কর সরকার নিশ্চয়ই একটা কথাতেই উনি শেষ করে দিয়েছেন যে এত কিছু হয়েছে, বিস্তারিত যাব না, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। সবচেয়ে বড় কথাতে উনি যে এখানে বলছে যে আমাদের পার্থ চ্যাটার্জি, যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি যখন জেলে, তা একটা অপরাধের কয়বার শাস্তি হয়, তার মানে অপরাধটা হয়েছে, এটা উনি স্বীকার করেছেন। না, পার্থ চ্যাটার্জি তো জেলে আছে, শিক্ষামন্ত্রী জেলে, উনি তো দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছো? এটা একটু অবশ্যই একটা রেল যখন ডিরেল হয়েছে তো নিশ্চয়ই পিছন দিক থেকে তো গিয়ে রেলটা ডিরেল হয়নি, একটা ইঞ্জিনের গাফিলতি ছিল, লোকো পাইলটের গাফিলতি ছিল। একটা ট্রেন কিভাবে এমনি গিয়ে লেগে ডিরেল হয়ে যায় না? একটা ট্রেন নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, গন্তব্যস্থ যাওয়ার আগে সে ডিরেল হয়ে গেল, কি নিশ্চয়ই ওটার ইঞ্জিনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এত বড় একটা মানে সিস্টেমের মধ্যে ওনাকে যখন বলা হয়েছে জল ও দুধকে আলাদা করতে, উনি কিভাবে আলাদা করবেন? দুধের পরিমাণ নগণ্য থেকে নগণ্য, কমের থেকেও কম, জলের পরিমাণ বেশি। একটা স্টুডেন্টকে যদি সে একটা নকল করা স্টুডেন্ট, আমি একটু সোজাসুজি কথা বলি, একটা স্টুডেন্ট নকল করে পরীক্ষা দিয়েছে, তাকে বলা হয়েছে তুমি ফেল করেছো। এখন সে বললো আরে আমি তো পরীক্ষা যা এসছে তাই লিখেছি, জোরের মার বড় গলা, আমি সব লিখে এসেছি, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলুন সব লিখে এসেছি। তো টিচার বললো এখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর হলো বইয়ের ভাষায়, তোমার ভাষায় কোনটা? আচ্ছা ঠিক আছে, নাম্বার দিচ্ছি। যেটা তোমার ভাষায় তুমি এটা বিচার করে বলো যে তোমার ভাষায় তুমি কোনটা লিখেছো, কতটা লিখেছো, আর তুমি বই থেকে দেখে বা নকল করে টুকে তুমি কতটা লিখেছো, তুমি আমাকে এটা বিচার করে দাও, আমি নাম্বার দিচ্ছি। ও চিন্তা করে দেখবে যে আরে আমি পুরোটাই তো টুকে লিখেছি, আমি যদি এখন জল দুধের বিচার করতে যেতে এমনিও মানে এমনিও আমার যাবে, অমনিও আমার যাবে, এর থেকে জল দুধের বিচার না করার থেকে পুরোটাই ডুবে যায়। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, পুরো সিস্টেমটার মধ্যে এত বড় মানে একটা
পশ্চিমবঙ্গে একটা পাতা নড়লে কালীঘাটের কাছে খবর যায়, কালীঘাটে একটা পাতা নড়লে কালীঘাটে খবর যায়। আর এত বড় একটা সিস্টেমটা কারচুপি হলো, এত এত কোটি কোটি টাকা লেনদেন হলো, ঠিক আছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে দেখতে পেরেছি যে বিশাল বড় বড় যারা যারা মানে এই যে করাপশনের সাথে যুক্ত, তাদের লেনদেন হলো বিপুল মাত্রার লেনদেন হয়েছে। তো এই যে লেনদেনে তিনি ছিটাফোটাও তার কাছে যায়নি, এটাও আমরা মানতে পারি না, ঠিক আছে, কারণ কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উনি এটাই বারবার করে বলেছে, ঠিক আছে, যে আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক, আরে আমাদেরকে আরেকটু সময় দাও, আরে সময় দিতে দিতে 1 বছর অতিক্রান্ত হয়েছে, মানে উনি চাইছিল আরেকটু খাই, একটু সময় দাও, 1 বছর খেয়েছে, আর একটু খেতে দাও, তো আর কত। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন সত্যি কথাই এটা হয়ে গেছে যে যোগ্যর সাথে অযোগ্যদের সাথে মানে যোগ্যদেরও আজকের এই পরিণাম। কিন্তু এইটা আমি মনে করি যে এই বিষয়টা খোলাসাটা হওয়া খুব জরুরি ছিল, তাহলে আগামী দিনে এর থেকে আরো অনেক বড় বড় কিছু হতো। সেই জায়গাটার থেকে এখানকার লোক কিছুটা হলেও তো চোখ খুলেছে, এটাই মনে করি যে এটা খারাপের মন্দের ভালো। কিন্তু হ্যাঁ, একটা প্রজন্মকে একদম নিষ্ক্রিয় করে দিল, এটার জন্য আমরা বাংলা মানুষ হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধিক্কার জানাই যে আমাদের একটা প্রজন্মকে একদম শেষ করে একদম নাড়িয়ে দিয়ে চলে গেল। কৌশিক, আমি তোমার কাছে আসবো, তুমিও মানে এখন ছাত্র নেতাই। কৌশিক, আমি একটা জিনিস জিজ্ঞেস করব যে 26,000-26,000-এর মধ্যে আমি ধরে নিচ্ছি, ধরো যদি 20,000-ও যোগ্য থাকে বা 15,000, আমি সংখ্যার বিচার করছি না, আমি বলছি যে এতগুলো শিক্ষক চলে যাওয়া স্কুলগুলোর কাছে কতটা ধাক্কা। অলরেডি যেখানে আমরা দেখছি, আমরা লাস্ট দিন শো করেছিলাম, অলরেডি যেখানে আমরা দেখছি যে মাধ্যমিকের ড্রপ আউট সংখ্যা বেড়েছে। মানে আগে আমরা শুনতাম যে মানে আজকে যদি 10টা ছেলে এবছর 10 জন পরীক্ষা দিলে পরের বার 15 জন দেয়, 20 জন দেয়, বাড়ে। আমরা দেখছি দিনের পর দিন মাধ্যমিকের মানে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমছে, উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসছে না, এরকমও আমরা দেখতে পাচ্ছি। তোমরা তিনজন, মানে এই প্রশ্নটা আমি সকলকেই করবো আলাদা আলাদা করে, যে আমি বলছি কৌশিকের কাছে প্রথম আসছি যে এইটা মানে এরপরে এই যে শিক্ষক চলে যাওয়া, অলরেডি একটা চাপ থাকেই টিচারদের কাছে, কারণ তাদের মানে যত সংখ্যক স্টুডেন্ট তার তুলনায় টিচারের অনুপাতটা সঠিক নেই। এই সংখ্যক চলে যাওয়াটাতে কতটা শিক্ষা ব্যবস্থার ক্রাইসিস হিসেবে দেখছো তুমি, কৌশিক? দেখো, সব থেকে প্রথম কথা যেটা বললো, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুঁজিবাদের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড সুকৌশলী ভাবে পুরো শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে নিয়ে গেছে। এই যে স্কুলগুলোতে ড্রপ আউট ছাত্র ছাত্রী যাদের স্কুলমুখী করা যায়নি, এসএফআই 2020 থেকে লকডাউন থেকে বলে দাবি করেছে যে ড্রপ আউট হওয়া ছাত্র ছাত্রীদেরকে এবং ছাত্রদেরকে কলেজ ক্যাম্পাস থেকে বিমুখ করে দেওয়া এনইপি লাগু থেকে এনইপি কে সরাতে হবে এবং ড্রপ আউট হওয়া ছাত্র ছাত্রীদেরকে স্কুলমুখী করতে হবে, এইটা সবার আগে। আর তুমি একটা কথা বলছি, যেটা যে স্কুলের মধ্যে যে টিচার থেকে শুরু করে একটা ঘন্টা বাজানোর লোক পর্যন্ত নেই, একটা ঘন্টা বাজানোর লোক পর্যন্ত নেই। স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। 8,000-এর ওপরে স্কুল এই রাজ্যে বন্ধ। এই স্কুলের জমিগুলোকে আস্তে আস্তে দালাল মারফত প্রমোটারি করিয়ে দিয়ে এইখানে বড় বড় বিল্ডিং উঠবে এবং অঞ্চলের সেই সব অঞ্চলের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে কাউন্সিলর স্তর, বিধায়ক স্তর, তারা কালীঘাটে যাবে 75, তাদের নিজেদের কাছে থাকবে 25। এই যে তুমি একটা বলো, যেই সব স্কুল থেকে বন্ধ হয়েছে যেই স্কুলগুলো এবং যেই সব স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাতে করাতে যেই টিচাররা বেরিয়ে গেলেন, এবার এই ছাত্র ছাত্রীদের পরিবার কি করবে? এবার তাদের একটাই চিন্তা যে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করতে হবে। সেই তাদের ছেলে মেয়েকে শিক্ষিত করানোর দাবিতে তারা নিজেদের বাড়ির সবকিছু বন্ধক দিয়ে দিল্লি পাবলিক স্কুলের মতো বেসরকারি স্কুলগুলোতে গিয়ে তারা ভিড় জমাবে এবং ওইখানকার মোটা মাইনার অঙ্ক তারা বহন করবে। এই করে করে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো কর্পোরেট সেক্টরের হাতে বা বেসরকারীকরণের হাতে করে দিচ্ছে। কারণ এটা পুরোটাই হচ্ছে নাগপুরের স্ক্রিপ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আরএসএস এর দুর্গা, যা আরএসএস বলে এসছে। এবং একটা কথা সবসময় মনে রাখবে, বিজেপির যে শুভেন্দু অধিকারী যে এখন বেশি বড় বড় কথা বলছে, মিঠুন চক্রবর্তী যে বেশি বড় বড় কথা বলছে, 2016 সালে এই শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলেই ছিল। তার বাবা শ্রদ্ধেয় তার
বাবা সে কিন্তু তৃণমূলের জেলা সভাপতি ছিল, তার ভাই দিব্যেন্দু অধিকারী কিন্তু সাংসদ ছিল। মনে রাখতে হবে সিবিআই এর চার্জশিটে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দিব্যেন্দু অধিকারীর নামও ছিল, এবং মিঠুন চক্রবর্তী সেই সময় কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিল। আজ বিজেপিও যা, তৃণমূলতা কোনোটাই আলাদা নয়। এইটা মমতা ব্যানার্জি এবং বিজেপির সুকৌশলী চক্র, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে আমার তোমার বাড়ির সাধারণ যারা সমাজের খেটে খাওয়া মানুষ আছে, তাদের বাড়ির ছেলে মেয়ে, যাদের প্রধান জায়গা হচ্ছে সরকারি স্কুল, যেখান থেকে তারা পেটে মিড ডে মিল খেয়ে যারা পড়াশোনা করতে পারবে, কিন্তু না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি আমাদের থেকে কেড়ে নিয়ে সেটাকে বেসরকারীকরণ করে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করছে, সমাজের খেটে খাওয়া মানুষকে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করছে। কারণ হীরক রাজার দেশে আমরা দেখেছি, ওরা যত বেশি জানে তত কম মানে। বিতান, কৌশিক যে কথাটা বলছে আমি ওটাতে একটু এগোবো, যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের, সত্যি কথাই যেটা, যে ছাত্র সে শিক্ষক অনুপাতটা খুব মানে আস্তে আস্তে ব্যাপক আকার নিচ্ছে, স্কুলে ড্রপ আউট হচ্ছে। তারপরে এবং যে কথাটা হলো যে এরপরে কি কোথাও একটা শিক্ষকদের প্রতি একটা অবিশ্বাস হবে না? যে কথাটা উঠছিল যে একজন গোল্ড মেডেলিস্ট, একজন ধরো ক্লাসে ফার্স্ট ক্লাস পাওয়া মানে একজন স্টুডেন্ট, যে ছাত্রী মানে যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে, আমি বলছি এরপরে তো মানুষের শিক্ষা মানে শিক্ষক শিক্ষিকাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে, এবং এই পুরো বিষয়টার জন্যে তো একটা মানে একটা সামাজিক ক্রাইসিস তৈরি হবে। এবং কৌশিক যেটা অভিযোগ করছে যে পুরোটাই আরএসএস এর স্ক্রিপ্ট, কি বলবে বিতান? 2021 সালে যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল লাস্ট, তখন সিপিএম তৃণমূলের এগেনস্টে যা ক্যাম্পেইন করেছিল তার থেকে বেশি ক্যাম্পেইন করেছিল আরএসএস এর এগেনস্টে। নো ভোট টু আরএসএস বিজেপি, চারদিকে ক্যাম্পেইন করেছিল, যেটাতে আলটিমেটলি বিজেপির কি হয়েছে পরের কথা, কিন্তু তৃণমূলের একটা বড় লাভ হয়েছে। কারণ সেই মুহূর্তে তৃণমূল সরকার টলমল অবস্থায় ছিল। সেই সময় সরি ফর ইন্টারাপ্ট, আমি একটা কথা বলতে চাই, এটা সিপিএম নো বেশ ভোট টু তার আরএসএস পাটা বিজেপি, শক্ত করে এটা দিয়েছে। সিপিএম করেনি, সিপিআইএম এর সেই লিবারেশন জায়গায় করেছিল, সিপিআইএম করেনি। আচ্ছা, এটা সিপিএমও করেছিল, তুমি চাইলে গোটা ছবি দিয়ে দেখো, চারদিকে আছে, ঠিক আছে? নো ভোট টু বিজেপি, আরএসএস, নাগরিক মঞ্চ, কমিউনিস্ট ইত্যাদি, সিপিএম, আরএসপি, অনেকগুলো আছে। ওদের একই তো নাম, তখন যেটা প্রয়োজন হয় সেটাই গিয়ে তারপর দায়সারা ভাবে সামলাতে পারে ওরা। যাকে তো সেই বিষয়ে যাচ্ছি না, হয়তো ওর সাথে প্লিজ এক এক করে বিতান বলে নিক, তারপর আমি কৌশিকের কাছে আসবো। তৃণমূলের বেশ সম্পর্কটাও বেশ ভালো, কারণ মনে আছে করোনার পরে আমরা স্কুল খোলার জন্য আন্দোলন করেছিলাম। তো সেই সময় আমার মনে আছে আমাদের পারমিশন দেওয়া হয়নি, কিন্তু সিপিএম এর 20 জনের জন্য কলেজ স্ট্রিটে বেশ সুন্দর পুলিশ ব্যারিকেড দিয়ে সুন্দর বসার জায়গা স্টেজ করে দেওয়া হয়েছিল, আর আমাদের পুলিশ তাড়া গিয়েছিল। তো ঠিক আছে, একটা লম্বা সম্পর্ক আছে, সেজন্য সিপিএম হয়তো ভালো বুঝবে যে সিপিএম এখন তৃণমূল কি চাইছে, সে নাগপুরে যেতে চাইছে না কোথায় যেতে চাইছে, আমার জানার কথা না। এনিওয়েজ, আর বাকি পশ্চিমবাংলা কথা, পশ্চিমবাংলা একটা সারা দেশ না পশ্চিমবাংলার দিকে তাকিয়ে থাকতো, পশ্চিমবাংলা তথা বাংলাদেশ। তো বাংলাতে আমাদের বর্তমানের যে জাতীয় সঙ্গীত সেটাও একজন বাঙালির লেখা। তো সেখানে পশ্চিমবাংলা শিক্ষা এবং ইন্টেলেকচুয়াল জগতে একটা বড় নাম, একটা বড় আশার দিক। তো সেইখানে মানে আজকের দিনে যে পরিস্থিতি আছে, সেখানে আমাদের যে চারপাশিক, আমরা তো সবার সাথে কথা বলে যেটা বুঝি সেটা হচ্ছে শিক্ষার প্রতি ভরসা উঠে গেছে সবার। শিক্ষা করে পড়াশোনার মাধ্যমে গ্র্যাজুয়েট করে ইঞ্জিনিয়ার হয়ে পশ্চিমবাংলায় কিছু হওয়া সম্ভব, এটা মনে হয় না। আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি নিজে পশ্চিমবাংলায় চাকরি পাইনি। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে এটা একটা ক্রাইসিস এর থেকে বড় কথা একটা কমপ্লিট ব্রেকডাউন, এবং পশ্চিমবাংলার মানুষের সাথে মমতা ব্যানার্জি বিশ্বাসঘাতকতা করছেন। আজকে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চায় না। মমতা ব্যানার্জি নিজের গায়ের জোরে বোম, বন্দুক, গুলি, পিস্তল এগুলো দিয়ে ভয়ের রাজনীতি করে ক্ষমতায় টিকে আছেন, কারণ তিনি অর্থ পিপাসু, তার ক্ষমতা চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব লজ্জার বিষয়, আমাদের বাঙালি হিসাবে লজ্জার বিষয়, এবং আমাদের বাঙালি হিসাবে এটা কর্তব্য এই দুরাচারীকে একদম শেষ করে দেওয়া এবং পদত্যাগ করতে বাধ্য করানো, আমার মনে হয়। কৌশিক, জাস্ট যে আবেদনগুলো মানে যেগুলো বিতান বললো, তুমি যদি তার কিছু বলতে চাও বলতে পারো এখন। যে যেটা বলতে চাইছে যে কমপ্লিট একটা ব্রেকডাউন হয়েছে, কিন্তু এর জন্যে তোমরা 2021-এ যে ক্যাম্পেইন করেছো তাতে বেসিক্যালি তৃণমূলের লাভ হয়েছে ভোট পেতে, এটা বিতানের বক্তব্য। মুকুল রায় কোন দলে, বিজেপি না তৃণমূল, সেটা আমাদের
বিজেপির বন্ধু, সে বেশি ভালো বলতে না না, পারবে। আর মুকুল রায় কোন দলে এটা কিন্তু 2020 সালে কেউই বলতে পারবে না, এটা উনিও বলতে পারবেন না, কারণ এটা নিয়ে একটা কনফিউশন থাকবেই, মানে না, ওদের সাথে সম্পর্ক ভালো তো, ওরা জানে তৃণমূলের কোন দলে আছে। মুকুলের ব্যাপারটা বলাটা ডিফিকাল্ট। তৃণমূলের কটা নেতা বিজেপিতে গেছে আর বিজেপির কটা নেতা এপাং ওপাং ঝপাং করে, সেটা বিজেপির লোকেরা সব থেকে বেশি ভালো বলতে পারবে, সেটা আমার বেশি বলার দরকার নেই। আর লকডাউনে স্কুল খোলার দাবিতে এবিভিপি যেটা বলছে, এবিভিপি ওই তো সংগঠন 10 জন মিলে, ঠিক আছে, যাদবপুরের সময় আমরা দেখেছি 10 জন মিলে সব কাজ বাজ শেষে সন্ধ্যে 7টার সময় যাদবপুরে গেছে মিছিল করতে। যখন সবাই বাড়ি চলে গেছে, ওই 10 জন মিলে, আমি নিজে দেখেছি যাদবপুরের পাশে চায়ের দোকান, আমি নিজে ছিলাম, আমি নিজে দেখেছি। আমি যখন বাড়ি ফিরেছি তখন আমি মিডিয়াতে দেখছি যে এরা বাঁদরের মতো লাফাচ্ছে, গেটের ওপরে উঠে পোস্টার এরকম ছিটছে। ধরনের কথা বলো না, এইসব বলো না, বাদর টাদর বলো না, এমনি আমি হ্যাঁ সেটা বলছি। প্লিজ। আর মুখ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই পদত্যাগ করা উচিত, তেমনই কিন্তু যোগী আদিত্যনাথেরও কিন্তু পদত্যাগ করা উচিত। 2023 সালে সংরক্ষণের নামে 69,000 শিক্ষকের চাকরি খেয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, এলাহাবাদ কোর্ট, সংরক্ষণের একটু নামে। সেটা একটু মনে আছে? দেখে নাও, একটু দেখে নাও, চাকরি যায়নি, বিচারাধীন আছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমার কাছে- আমি আজকে আমার ইউপিতে কাছে- যাব না, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকবো। আমি হ্যাঁ আমার কাছে বিচারাধীন আছে, দেখে নাও ডাটাটা ঠিক আছে, ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, কারণ আমরা আজকে পশ্চিমবঙ্গে আছি। হ্যাঁ, ঠিক আছে। আমি কৌশিকের কথা শুনলাম, আমি শিবার কাছে যাব। শিবা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, যেটা ওদের দুজনকেও যে প্রশ্নটা করছিলাম, যে একটা সামাজিক ক্রাইসিস, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং কিছুদিন আগে, এবং এটা বিভিন্ন কলেজ, মানে কিছুদিন আগে আমরা যাদবপুরের ক্ষেত্রেও দেখছিলাম, এই ছাত্র ভোটের ক্ষেত্রে, তারপরে যেমন আমরা তিলোত্তমার ঘটনাটা দেখলাম, সেখানে সেও একজন ছাত্রী ছিলেন। মানে আমি বারবার কোথাও কি একটা জিনিস মনে হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে যদি এইভাবে আঘাত করা হয়, কোথাও কি এরপরে একটা জেনারেশন, মানে আমরা এখন বারবার এটা নিয়ে আলোচনা করি যে অনেক ছাত্র বা ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে, তারা ইউটিউবকে নিজের কেরিয়ার করছে। মানে আমি একটু অন্য জায়গা থেকে প্রশ্নটাকে ধরার চেষ্টা করছি, ধরো ইউটিউবকে নিজের কেরিয়ার করছে বা অন্য ধরনের কোনো কাজ করার চেষ্টা করছে, তাদের মানে তাদের লেখাপড়ার প্রতি একটা অনীহা তৈরি হচ্ছে। এবং আমাদের ছোটবেলাতে যখন আমরা দেখেছি যে আমাদের মা বাবারা আমাদের বলতো যে লেখাপড়া না করলে চাকরি কি করে পাবি, ভালো চাকরি কি করে পাবি, এরপরে তো আর মানে এরপরে কি আর মা বাবারা, মানে ধরো যারা এখন মা বাবা জেনারেশনে রয়েছে, তারা কি আর এরপরে এই কথাটা বলতে পারবে? এই ক্রাইসিসটাকে কিভাবে দেখছো যদি একটু বলো। সত্যি কথা বলতে, একটা ছাত্রের জীবন, একটা ছাত্র, শুধু একটা ছাত্র বলি, স্কুল গণ্ডি পেরিয়ে সে যখন কলেজের গণ্ডিতে চলে যায়, তখন ও একটা নিজের একটা অ্যাম্বিশন রেডি করে যে আমি একটা এই প্রফেশনের সাথে যুক্ত হবো। তো যারা যারা বেশিরভাগ সায়েন্স বিভাগ, অবশ্যই আর্টস বিভাগ, কমার্স বিভাগ, প্রত্যেকটা বিভাগের থেকে একটা জিনিস কমন থাকে, সেটা হলো শিক্ষক হওয়ার একটা চাহিদা থাকে, একটা প্রবল মাত্রায় থাকে। তো সবচেয়ে বড় প্রথমে তারপরে বিভিন্ন প্রফেশনাল কোর্স থাকে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট ইত্যাদি ইত্যাদি, প্যারামেডিক্যাল, বিভিন্ন সেক্টর থাকে যেখানে যারা তাদের ইচ্ছা থাকে, কিন্তু শিক্ষক হওয়ার চাহিদাটা প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, যে বাড়ির লোকেদের কথা যেটা বললে, হ্যাঁ অবশ্যই এই কথাটা আমি বলি যে আগে একটা কথা ছিল, প্রবাদ ছিল যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কথাটা সত্য, কিন্তু এখন যা 2011 এখন গাড়ি চাপা পড়েছে, পড়াশোনা করেছে, গাড়ি চাপা পড়েছে। আচ্ছা, 2013 পর থেকে আমরা এমন পিরিয়ডে জন্ম নিয়েছি যে বাম শাসনটা মানে মোটামুটি পিকে আছে, আর তৃণমূল ঢুকছে। ঠিক আছে, ওই সময়টা আমরা পেয়েছি, এখানে যারা আমরা আছি, আমরা মোটামুটি সেই সময়টাকেই পেয়েছি একদম। তো সেই জিনিস আমরা লক্ষ্য করেছি যে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা একটা পড়াশোনার শেষ করার পরে যে সমস্ত সেক্টরগুলোতে যেটা দৌড়ায়, তাদের মধ্যে আমার শিক্ষা সেক্টরটা, ঠিক আছে, এই সেক্টরটা দিন প্রতিদিন একটা ধূলিসাৎ হচ্ছে। আমাদের একটা সমাজের একটা সবচেয়ে বড় জিনিস হলো শিক্ষক। কেন বলি, একটা মানে সমাজকে তৈরি করার পিছনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। শিক্ষকের অবদান ছাড়া একটা সমাজকে তৈরি করা, একটা সমাজের মেরুদণ্ডকে শক্ত করা কোনোভাবেই সম্ভব না ওনাকে ছাড়া। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা মেন জিনিস যেটা শিক্ষা, সেই জায়গাতেই যদি একটা ঘুণ বা একটা এরকম যে পরিস্থিতি চলছে সেরকম যদি একটা আখেরা তৈরি হয়, তাহলে আস্তে আস্তে সেই জায়গা, সেই রাজ্য তথা দেশ একটা তলানিতে আস্তে আস্তে করে ঠেকবেই। আর ইউটিউব, যারা যারা এখন নতুন প্রজন্ম ইউটিউবে যাচ্ছে, বিভিন্ন আলাদা প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, মেন জিনিস থেকে ফোকাস থেকে সরিয়ে, তার থেকে এই কারণটা আমি এটা মনে করি যে তাদের কাছে তাদের যে পছন্দের যে জিনিসটা, যেটা তারা চাচ্ছে, সেটার জন্য তারা নিশ্চয়ই স্ট্রাগল কোনো না কোনো দিক থেকে করছে, কিন্তু তারা সেই জায়গার থেকে সেরকম সেম
মানে বেনিফিট বা তাদের থেকে সেরকম কোনো আশার আলো পাচ্ছে না দেখেই নিশ্চয়ই তারা অন্য কোনো স্ট্রিম বেছে নিচ্ছে। ঠিক আছে, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত হিসেবে মনে করি। হ্যাঁ, এখন কিছু কিছু নতুন প্যাশন এসছে যে আমি আমার কেরিয়ারটাকে ওদিকে বিল্ড করব, ওদিকে আমি নিজেকে নিজে মানে একটা ইনফ্লুয়েন্সার হবো, সেই বিষয়টা অন্য, সেটা তার নিজের চয়েস, নিজের পছন্দ। কিন্তু একটা সাধারণ মানুষ, একটা সাধারণ শিক্ষিত ছাত্রছাত্রী যারা রোজ রোজ স্কুল কলেজে যায়, এডুকেশন সেক্টরটাকে খুব ভালোবাসে, পড়াশোনা করে এবং আগামী দিনে এই শিক্ষাটাকে সকলের মধ্যে দিয়ে নিজেরও শিক্ষাটাকে আরো আপগ্রেড করতে চায়, সকলের মধ্যে দিতে চায়, তাদের মধ্যে একটা বিশাল বড় অবক্ষয় পরিণত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে চাকরিচ্যুত হওয়া, যে 25,752 জন যে চাকরিচ্যুত হওয়ার ঘটনাটাতে আগামী দিনে, আমি অতীতের কথা বলছি না, আগামী দিনে যারা যারা মানে মাতা পিতারা রয়েছেন, তারা যে তাদের বাচ্চাকে, তাদের ছেলে মেয়েকে যে কি বলে আশ্বস্ত করবে, এটা সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন আমার নিজের কাছেই রয়েছে। যেই প্রশ্নচিহ্নটার উত্তরটা আমি নিজের কাছে থেকে মনে হয় না আমি দিতে পারবো। কারণ একটা মানুষের লক্ষ্য, একটা মানুষের উদ্দেশ্য, একটা বাড়ির সন্তান বড় হচ্ছে, তাকে কোন দিকে অগ্রসর করাবো, এখানে যেমন একটা বাবা মার একটা বিশেষ ভূমিকা থাকে, সঙ্গে সঙ্গে মানে যেই সরকার চলছে সেই সরকারেরও কিন্তু একটা দায়িত্ববোধ থাকে যে এত এত বাচ্চা আমার রাজ্যে জন্ম নিচ্ছে, তাদেরকে আমরা কি কর্মসংস্থান দিব, আগামী দিনের দ্বারা তাদেরকে আমরা কি কি কাজ দিতে পারবো, তাদেরকে কি কিভাবে তাদেরকে আমরা মানে আপলিফ্ট করতে পারবো। এক্স্যাক্টলি এই প্রশ্নেই তুমি খুব ভালো জায়গায় চেষ্টা করলে শিবা। আমি এক্স্যাক্টলি এই প্রশ্নেই তিনজনের কাছেই আসছি যে এরপর কি। আমি একটুখানি দর্শকদের জন্য বলে দিই, মুখ্যমন্ত্রী যেদিন এই রায়টা আসেন, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেন যে আমি এই রায়ে খুশি নই, এবং যদিও এসএসসি স্বশাসিত সংস্থা উনি প্রথমে বললেন, তারপরে উনি বললেন যে 3 মাসের মধ্যে প্রসেসিং চালু হবে। 1 লক্ষ চাকরি অলরেডি রয়েছে, কোর্টের জন্যই সেই রায়টা আটকে, মানে কোর্টের জন্যই এই চাকরিটা দেওয়া যাচ্ছিল না, যেহেতু কোর্টের বিচারাধীন ছিল, মামলাটা বিচারাধীন ছিল। 3 মাসের মধ্যে প্রসেসিং শুরু হবে এবং তারপরে চাকরি পাওয়ার প্রসেস আবার শুরু হবে। তারপর মানে আজকে যখন আমরা ভিডিওটা করছি তখন এসএসসির যিনি চেয়ারম্যান শিবপ্রসাদ বাবু, আমি ওনার পুরো নামটা ভুলে যাচ্ছি, তিনি বললেন যে 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করা সম্ভব নয়। এবং যেহেতু বিচারে একটা মানে কোর্টের একটা রায়তে বিচারপতিরা বলেন, মাননীয় বিচারপতিরা, যে যারা এখন চাকরি করছিলেন, যাদের চাকরি চলে গেছে, তাদের মধ্যে কেউ যদি আগে কোনো চাকরি করতেন তাহলে তারা সেই চাকরিতে ফিরে যেতে পারেন। আমি ঠিক এই পার্টিকুলার এই জায়গার মধ্যে আসতে চাইবো। আমি কৌশিকের থেকেই শুরু করব। কৌশিক, প্রথম কথা যেটা মুখ্যমন্ত্রী বললেন সেটা হচ্ছে যে 3 মাসের মধ্যে প্রসেস শুরু হবে। যদিও এটা উনি কী করে বললেন আমি জানি না। উনি বলছেন এসএসসি স্বশাসিত সংস্থা, এসএসসির সাথে কোনো কথা না বলে এটা কী করে করলেন, যেখানে এসএসসি বলছে 3 মাসের মধ্যে পসিবল না আবার নতুন প্রসেস স্টার্ট করা। দ্বিতীয় কথা হচ্ছে যে পুরনো চাকরিতে ফিরে যাওয়া। আমি বলছি পুরনো চাকরি কে কোথায় করেছেন? এসএসসির কাছে যখন মানে রিপোর্ট চাওয়া হলো যে স্ক্যান্ড কপিগুলো অ্যাটলিস্ট দিন, যারা ওএমআর শিট জমা দিয়েছে তাদের স্ক্যান্ড কপিগুলো দিন, যেখানে সাদা খাতা জমা পড়েছে নাকি নাম কেউ কিছু লিখেছে, সেটা এসএসসি দিতে পারলো না। এখন এসএসসি চেয়ারম্যান বলছেন যে পুরনো যে সরকারি চাকরিটা করতেন সেখানে চলে যান, সেখানে গিয়ে খোঁজখবর নিন। আমি বলছি এটা কি সম্ভব? এর ভবিষ্যৎ কি? মানে এরা কোথায় যাবে এই চাকরি প্রার্থীরা? তুমি যদি একটু বলো কৌশিক। একটা কথায়, ঠেলায় না পড়লে গরু গাছে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার স্ক্রিপ্টটা যে লেখে খুবই মানে কাঁচা হাতে, একবার বলে কৌশিক তোমার কথাটা একটু কেটে যাচ্ছে কৌশিক। পুকুরের জমি, কথাটা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, যেটা বলছিলাম, ঠেলায় না পড়লে একটু গাছে না। মমতা ব্যানার্জিকে সবসময় কোর্ট যখন ঠেলা দেয়, মমতা ব্যানার্জি তখন এগায়। 3 মাস ট্রিটমেন্টটা হচ্ছে, তাহলে 9 বছর করছিলেন দিন ধরে যারা ধর্ণা মঞ্চে ধর্মতলা শিক্ষিকারা, হবু শিক্ষক শিক্ষিকা, যাদের কাজ হচ্ছে স্কুলে গিয়ে ছেলে মেয়ে তৈরি করা আগামী জন্য, মমতা ব্যানার্জি ঘুমাচ্ছেন নাকি লন্ডনে গেছিলেন, কি এমন একটা কলেজে গেছে সেখানে গিয়েও ভৎসনার মুখোমুখি হয়েছে। মানে কলঙ্ক একজন, মানে কিছু বলার নেই। আর এসএসসি আর মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি বলছেন নাকি জানে না, যেখানে একটা পঞ্চায়েত স্তরে কোনো কিছু দুর্নীতি হলে সেখানে 75 লাখ যাবে, ঠিক হতে পারে। তোমার কথাটা কিন্তু একটু কেটে যাচ্ছে কৌশিক। এইসব কথাবার্তা মমতা ব্যানার্জি বহুদিন দিয়েছে, 15 বছর হলেও
আশা করছি বাংলার মানুষ আর এইসব ওনার ভাওতাবাজি কথাবার্তা নেবে না, কারণ উনি যা বলে উনি নিজের থেকে বলেন, এটা আমি আশা করি। মমতা বন্দ্যোপাধ্যায় এতটা খারাপ নয়, উনি এতটা ফালতু বকবেন না। ওনাকে যে স্ক্রিপ্ট লিখে দেয় আরএসএস এর নাগপুর থেকে, যে স্ক্রিপ্টটা আসে খুব বাজে। আমাদের কাছে অনেক ছেলে পেলে আছে যারা স্ক্রিপ্ট ভালো লেখে, লেখালেখিতে ভালো। তিনি যদি অ্যাপয়েন্ট করতে চান তো বলতে পারেন, আমাদের দলে এমনি ফ্রিল্যান্সিং অনেক লেখা, দেবাংশুই তো আছে, দেবাংশুকে দিয়ে লেখাতে পারে। ও এত ছড়া লেখে, এত প্যারোডি লেখে, দেবাংশুকে দিয়েই তো লেখাতে পারে। বিতান, কৌশিক যে কথাটা বললাম সে কথাটাতে আমি তোমাকে আরেকটা এই সেম প্রশ্নটাই করবো। আমি বলছি যে 3 মাসের মধ্যে এটা কি আবার একটা প্রসেসে গন্ডগোল হবে না? 3 মাসের মধ্যে এদিকে বলছেন 26,000 প্লাস 1 লাখ, আমি 26,000 সবাই যোগ্য নয় আমি তাও ধরে নিচ্ছি, ধরো 20,000ই যোগ্য হলো, ধরো 20,000 প্লাস 1 লাখ মানে এতগুলো স্টুডেন্টের মানে শিক্ষা চাকরি প্রার্থীদের পরীক্ষা নেওয়া, তার ফর্ম বিলি। আমরা প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাচ্ছি 2011-12 সালের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে তাতে আমরা দেখেছি 9 প্রশ্নপত্র লিক, আমি বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে প্রশ্নপত্র লিক। এরপরে এই 3 মাসের মধ্যে এই মানে একটা থোড়বড়ি খাড়াবড়ি থোড় হয়ে যাবে না? আবার গন্ডগোল হওয়ার চান্স কি নেই? তুমি কিভাবে দেখছো পুরো বিষয়টাকে? যদিও কৌশিক বলছে এটা আরএসএস এর স্ক্রিপ্ট। যা চলেই গেল, জয়েন করবে। হ্যাঁ সরি, বলো বিতান। কৌশিক মমতা ব্যানার্জির প্রতি খুবই সহমর্মিতায় আছেন, একসাথে কাজ করে তো চলে যাবে মেনে নিতে পারছে না, খুব মায়া হচ্ছে, কথা ভুল বলেছে কেন কষ্ট হচ্ছে, এর আগে পদত্যাগ করলে যোগীরও পদত্যাগ করতে হবে, মমতা ব্যানার্জি চলে যাচ্ছে এটা মেনে নিতে পারছে না, মনে হচ্ছে মা চলে যাচ্ছে, যাক গে স্বাভাবিক, মা আগলে রাখছে এখন ওনাদের। এনিওয়েজ, তো বর্তমানে যা স্থিতি আছে আমি আগেও বললাম, পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষা ব্যবস্থার উপর আশা ভরসা হারিয়েছেন। পশ্চিমবাংলার বর্তমান ছেলেমেয়েরা ভাবে না যে পশ্চিমবাংলায় তাদের কোনো ভবিষ্যৎ হতে পারে। পশ্চিমবাংলায় পড়াশোনা করার থেকে ক্লাস 8 ফেল করে দাদার পিছনে ঘুরলে বেশি টাকা ইনকাম করা যায়। বর্তমানে পার্টির দাদারা অনেক বেশি দেখে শুনে রাখেন। আজকে যদি কেউ কলেজে গিয়ে পড়াশোনা না করে শুধু দাদাদের পিছনে বসে থাকে, তাহলে তাদের মাস গেলে 10-15 হাজার টাকা এমনি হয়ে যায়, তার সাথে আরো যা যা আছে সেগুলো বললাম না, সেগুলো ফ্রি। তো এইটা যখন পরিস্থিতি, সেইখানে এখানে কি বলার থাকতে পারে? এতদিন ধরে প্রতিটা জায়গায় দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজ্যের আইন প্রশাসন বলে কিছু নেই, প্রশাসন নেই, কোনো আইনি ব্যবস্থা নেই, টোটালটা ফেলিওর। মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে পশ্চিমবাংলাকে মাটির তলায় ঢুকিয়ে ফেলেছেন। তো সেই জায়গা থেকে একমাত্র রাস্তা এটাই, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে হবে। পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, বাঙালির স্বার্থে, পশ্চিমবাংলার ভবিষ্যতের স্বার্থে মমতা ব্যানার্জিকে বাংলার আসন থেকে সরতে হবে, এটাই একমাত্র সলিউশন। এর বাইরে আর কোনো কিছু হতে পারে না, এত দুর্নীতি, এত অনাচারের পরে। শিবার কাছে আমি এই জায়গাতেই আসবো যে 2016 সালে আমরা সারদা নারদা শুনেছিলাম, 2021 সালে, এবং আমি আজকে যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি, আমি শুধু ঘটনাটা বলে দিই, ভিডিওটা হয়তো আজকে আপনারা দেখতে পাবেন না, কিন্তু যেদিন আমরা ভিডিওটা রেকর্ড করছি 4 তারিখে, সেদিনই মানে আজ থেকে ঠিক 4 বছর আগে 2021 সালের আজকের দিনে 4 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে। আজকের দিনেই উনি বলেছিলেন, এইটা আমি ঘটনাচক্রে আজকে এটা কাকতালীয়। শিবার কাছে আমি সেম প্রশ্নে আসবো। শিবা, ডবল চাকরি হবে এবার তো নাকি, স্কুল সার্ভিসের সঙ্গে সঙ্গে একটা আগের যে কে চাকরি করছিল সেটাও হবে, প্লাস যে কথাগুলো তোমাকে বললাম, আমি বললাম যে এই যে 3 মাসের মধ্যে এই ঘটনাটা করা, এটা কি মানে, আমি যেহেতু বিতান এই ভোটের কথাটা তুললো, 26-এ আমরা জানি 26-এ পশ্চিমবঙ্গের নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন আছে, এবং কোথাও গিয়ে কি এটা এফেক্ট ফেলবে বিধানসভায়? এবং আমি তোমাকে এই প্রশ্নটা করছি যে এই বিধানসভায় এফেক্ট ফেলার জন্যে কি রাতারাতি এই 3 মাসের মধ্যে একটা থোড়বড়ি খাড়া করে দিয়ে, আর মানে আমি এই জন্য কথাটা বলছি, ধরো এটা হওয়ার পরে কোনো গন্ডগোল হলো, তারপরে কি আবারও সেই সেম স্ক্রিপ্ট দেখবো যে আমরা এখন ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, এখন তো ভোটের যেটা ইলেকশন কমিশনের হাতে সব ব্যাপারটা চলে গেছে, আচ্ছা ঠিক আছে এটা মিটে যাক, ভোট মিটে যাক, তারপরে আমরা দেখে নেব। এবং হয়তো যদি ওই সময় আবার কোনো নতুন উনি কোনো শ্রী চালু করেন, সেটার ফলে যদি ভোট বৈতরণীটা পেরিয়ে যায়, আমি সেই সেম স্ক্রিপ্ট যেটা 16-তে 21-এ আমরা দেখেছি, সেম জিনিসকে আমরা 26-এ আবার দেখবো, বা কিভাবে পুরো বিষয়টা দেখছো? আবার কি একটা মানে মিসঅ্যাপের দিকে আমরা যাচ্ছি শিবা? এটাতে একটা ভালো বিষয় মানে আমার মাথায় এলো, সেটাই বলছি আমি, যে স্ক্রিপ্ট জিনিসটা, ঠিক আছে, স্ক্রিপ্ট জিনিসটা তো আমরা বেশিরভাগ ভালো মানে সুন্দরভাবে আমরা দেখি কোথায়, সেটা হলো অমিত শাহর যে পুত্র আছে জয় শাহ, সে খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারে। তো স্ক্রিপ্টের বিষয়ে আশা করি একটু সহযোগিতা যদি দিদি একটু জয় শাহ থেকে সলা পরামর্শ করে নেয়,
তাহলে আশা করি রাজ্য চালানোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। আর দ্বিতীয় নম্বর কথা, বর্তমানে পরিস্থিতিতে যে আজকে যারা যারা চাকরি প্রার্থীরা চাকরি হারা হয়েছে, সেই সমস্ত চাকরি প্রার্থীরা যদি তাদের এই যে দুঃখ, কান্না, রাগ, এই যে তাদের যে রিপারকেশনটা, তাদের যে মনোভাব মানে ভেঙে গেছে, যারা এমনও অবস্থায় আমি সেদিনকার দেখলাম যে তা বাচ্চা মাত্র 13 দিন নাকি 18 দিনের বাচ্চা, তার ছোট বাচ্চা, সেই বাচ্চা জন্ম হয়েছে আর গতকালকে সেই পিতা কর্মহারা হয়েছে। ঠিক আছে, তার মানে আজকে সেই পরিস্থিতিতে দেখো, এর থেকে দুঃখজনক যে সেটা কোথাকার ঘটনা আমি সেটাও বলে দিচ্ছি, সেটা হলো আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির কোনো একটা জেলার ঘটনা বলছি। ঠিক আছে, তো সে এবং আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, উত্তরবঙ্গের কথা যখন শিবা বললো, আমি বোধহয় একটা হিসেব পেলাম প্রায় 11,000, উত্তরবঙ্গে প্রায় 11,000 এই তালিকা বাতিল হওয়ার ফলে 11,000 শিক্ষক চাকরি হারিয়েছেন, মানে মালদা থেকে যদি আমরা একদম দার্জিলিং অব্দি দেখি। এখানে, হ্যাঁ, এখানে একটা কথা বলি, এই কথাটি অবশ্যই একটা উড়ো কথা, আমি এটা ডাইরেক্ট বলছি না, এটা একটা উড়ো কথা। ঠিক আছে, একটা সংবাদ মাধ্যমের থেকে হ্যাঁ শোনা হ্যাঁ, হয়েছে। আমরা ওটাই, মানে এই ঠিক তথ্যটা আছে, আমরা যাচাই হ্যাঁ, করি, উড়ো বাট কথা। আমি, হ্যাঁ, ওই কথাটাতে আমি আসছি, এই কথাটা শেষ করে আমি ওটাতে আসছি, একটা ইনফরমেশন দেব, মানে যেটা আমি অলরেডি কালকে রাত্রে থেকে এখনো পর্যন্ত যারা গ্যাদার করেছি নর্থ বেঙ্গল থেকে, সেটা আমি বলছি যে ওই যে শিক্ষকটা, মানে ওই যে চাকরিহারা বাবাটা, আজকে যারা যারা একটা তারা যারা যারা চাকরি, মানে একজন ভালোভাবে পড়াশোনা করে পরিশ্রমী একজন যারা চাকরিটা হারিয়েছে, তারা যদি তাদের এই রিপারকেশনটা, তাদের যদি এই মন যে আজকে নিজেকে নিজে যে তারা মেনে নিতে পারছে না, এই বিষয়টা নিশ্চয়ই একটা সরকারের দ্বারাই, কেন মানুষ মানুষকে তো এইভাবে কিছু করেনি, এটা সরকারের দ্বারাই, একটা কোর্টের কাছে, আমি একজন মানে আইনের ছাত্র হিসেবেই বলছি, তো একটা বিচারপতির কাছে যখন যে একটা বিষয়টি যখন গেছে যে দুধ আর জল আলাদা করে দেখাও, তো সে যখন দেখাতে পারছে না, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন বিচারপতির কাছে একটা যতই ডিসক্রিপশনারি পাওয়ার থাক, একটা বিচারপতির কাছে অনেক ডিসক্রিপশনারি পাওয়ার থাকে, কিন্তু তারপরেও সে জানার পরেও সে অনেক ক্ষেত্রে অনেক কিছু করার অপারগ। যেমন অনেকেই যারা যারা যোগ্য প্রার্থীরা যারা চাকরি হারা হয়েছে, তাদের মধ্যে অনেকের বাবা মারা মৃত্যুর সাথে লড়ছে, তাদের ওষুধের যোগান দিচ্ছে, এই সমস্ত অনেক, মানে আগের দিন আমি একটা জায়গাতে দেখলাম যে একটা যতজন মানে প্লাস 26,000 ইন্টু মানে 4 জন করে এক একটা ফ্যামিলিতে এই লোক থাকে, তো সেই হিসাবে একটা সংখ্যা করে দেখালো যে 1 লাখেরও বেশি সে সংখ্যাটা। তার মানে একটা রাজ্য সরকারের গাফিলতি এবং চুরি, মানে এই যে চোর প্রবৃত্তির জন্য একটা রাজ্যের 1 লাখেরও বেশি মানুষ তারা আজকে পথে মানে একদম বসে গেছে। এই মনোভাবটাকে, এই ব্যথাটাকে যদি শক্তি করে, এই আঙ্গুলটার প্রতি জোর দিয়ে যদি আগামী বিধানসভা নির্বাচনে 26-এ যদি নিজের ভোটটা যদি নিজে দিয়ে এই যে তার যে রিপারকেশনটা যদি ব্যালট বাক্সে দেখাতে পারে, তাহলে নিশ্চয়ই একটা আলাদা রকম মানে পরিণতি ঘটবে আশা রাখছি। আর তার সাথেই আমি আরেকটু কথা বলে নিচ্ছি, তারপরে কোচবিহার বলুন। কোচবিহার, উত্তরবঙ্গের যে ঘটনাটা ঘটেছে, উত্তরবঙ্গে আমি কোচবিহার থেকে মালদা পর্যন্ত বলছি, এই ঘটনাটাতে আনুমানিক 11,000-এর মতন চাকরি প্রায় খোয়া গেছে, এটা শোনা গেছে। আমি আমার জেলার একটা ঘটনা বলি, যেটা কোচবিহার জেলা, আমি কোচবিহার থেকে বিলং করি। কোচবিহার জেলার একটা স্কুলটার নাম হলো কোচবিহার শীতলকুচি গোপীনাথ হাই স্কুল। সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের নিজের স্টেটমেন্ট, তার স্কুলের শিক্ষক সংখ্যা ছিল হচ্ছে 11 জন। ঠিক আছে, 11 জন তার শিক্ষক ছিল, তার মধ্যে কিছু কিছু প্যারা শিক্ষক ছিল, যারা স্বাভাবিক প্যারা শিক্ষক সম্পর্কে জানোই অবগত, কিন্তু একদম মানে স্টুডেন্ট যে হারে বেশি সেই হিসেবে শিক্ষক ছিল না। তার মধ্যে গতকাল গ্রুপ ডি স্টাফ মিলে 9 জন চাকরি হারা হয়েছে ওই স্কুল। মারাত্মক মারাত্মক। সেটা একটা উচ্চ মাধ্যমিক স্কুল, যে স্কুলটার নাম কোচবিহার শীতলকুচি উচ্চ মাধ্যমিক গোপীনাথ উচ্চ মাধ্যমিক হাই স্কুল। সেখানে তার মধ্যে 7 জন শিক্ষক এবং 2 জন গ্রুপ ডির, মানে এখন ওখানে টোটাল স্টাফ মাত্র 2 জন, স্টাফ মাত্র 2 জন ছিল না 3 জন ছিল, তার মধ্যে 2 জনের চাকরি গেছে। 3 জন ছিল, তার মধ্যে 2 জনের চাকরি গেল। তার মধ্যে যেই টিচার গেল তাদের মধ্যে সেই শিক্ষকগুলো কি কি পড়াতেন, 1 জন ইংরাজি, 2 জন ভূগোল, আর বাকিরা অঙ্ক এবং অন্যান্য সাবজেক্ট, মানে খুব মানে টাফ সাবজেক্টগুলো পড়াতেন। একটা স্কুলের এরকম বিষয় শিক্ষকরা পড়াবেন না, এবং তাদের যা পরিস্থিতি বুঝতেই পারছেন। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা
উত্তরবঙ্গের এখনো পর্যন্ত মাপকাঠিটা না পাওয়া গেলেও কোচবিহার জেলাতে আনুমানিক যেটা হাইয়েস্ট ভাবা হচ্ছে 400 জন, 400, নট আ সিঙ্গেল ডিজিট, এটা 400 জন কর্মহারা হয়েছে। জলপাইগুড়িতে প্রায় 233 জনের মতো, আলিপুরদুয়ারে 139 জনের কাছাকাছি। মালদা জেলার খবরটা এখনো পর্যন্ত আমি জানি না, যতটুকু খবর ইনফরমেশন নেওয়ার আমি চেষ্টা করছি, আমি নর্থ বেঙ্গলের দায়িত্বে আছি যখন, আমি চেষ্টা করছি যতটুকু চেষ্টা করার। আর এদিকে রয়েছে হলো উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে, মোটামুটি ওখানেও 100 ডিজিট পেরিয়ে গেছে। মানে উত্তরবঙ্গের এত বড় একটা ঘোটালা, যে এই যে এসএসসির দুর্নীতির যে একটা ঘোটালা, যে কত বড় একটা কুণ্ডলি পাকিয়েছিল, ঠিক আছে, এখানে যোগ্য আছে অযোগ্য আছে আমি মানছি, কিন্তু দেখুন কত হারে মানুষ আজকে পথে বসেছে। একদমই তাই। একটা শ্রেণীর মানুষ একেবারে পথে বসে গেল। মানে একটা মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে না কি করেনি সেটা পরের কথা, কিন্তু একটা অধ্যায়কে তিনি পঙ্গু করে চলে গেলেন। এটা সত্যি আমাদের ছাত্র যুব সমাজের জন্য একটা মানে একটা কলঙ্কের অধ্যায়, এবং আমাদের বাঙালি হিসাবে আমাদের কাছে লজ্জা। কৌশিক, তুমি এটা কিছু আমি বলছিলে? হ্যাঁ, আমি শোনাচ্ছে? হ্যালো, শোনাচ্ছে, বল। আমি যেটা বলতে যাচ্ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলেন, কফিন এই রাজ্যের ছাত্র ও যুবদের জন্য কফিন খুঁড়েছিলেন। সিঙ্গুর থেকে টাটা শিল্প তাড়িয়ে তিনি কফিন খুঁড়েছিলেন। এবং আজকে শিক্ষা ব্যবস্থার ওপরে যে আঘাত নেমে এলো, সেখানে দাঁড়িয়ে কফিনের শেষ পেরেকটা মমতা বন্দ্যোপাধ্যায় পুঁতে দিয়েছেন। আর আমার এবিভিপির যে দাদা যিনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সহানুভূতি, আমি একটাই কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে বিজেপি আমাদের স্বাভাবিক মিত্র, তাকে আমি ফ্রন্টে এনে লড়বো। এবং বিজেপির প্রাক্তন জোট শরিক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাজপেয়ী সরকারের মন্ত্রিসভা আলো করে রেলমন্ত্রী ছিলেন। আমি এটুখানেই বলবো, আর কিচ্ছু বলবো না। একটা যে শেষ প্রশ্ন আমি করবো, আমি বিতানের কাছে আসছি, একটা যে শেষ প্রশ্ন আমি কৌশিককে আর বিতানকে করবো, শিবা বললো, উত্তরটা দিল। আমি বলছি যে এই যে ইস্যুটা, এই যে এত মানুষের চাকরি যাওয়া, হাহাকার এবং একটা শিক্ষা ব্যবস্থা, কোথাও কি তোমার মনে হয় যে এই ইস্যুটা নিয়ে 26-এ তোমরা ইম্প্যাক্ট ফেলতে পারবে? আমি শুধুমাত্র ভোটের সেন্সে বলছি না, কেউ একজন জিতে যাবে, ক্ষমতায় যাবে, আমি সেই সেন্সে বলছি না। আমি বলছি এইটা নিয়ে কি যথেষ্ট লড়াই এর জায়গায় তোমরা থাকতে পারবে, যে একটা ইম্প্যাক্ট তোমরা ক্রিয়েট করতে পারবে? কৌশিককে দিয়ে আমি শুরু করব, এটা আমার শেষ প্রশ্ন, কৌশিককে দিয়ে শুরু করবো। আমি আশা রাখছি যে মানুষের কাছে এই ইস্যুটা পৌঁছাতে হবে, যে কারণ মানুষকে এখন ভাবতে হবে তাদের বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। কারণ তার বাবা মা যা পরিস্থিতিতে আছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, তার বাড়ির ছেলে মেয়ে, তারা কি চায়? ধর্মের নামে বিভাজনের রাজনীতি, নাকি তার বাড়ির ছেলে পেটে ভাত, মাথায় বাসস্থান এবং হাতে কাজ, কোনটা চায়? কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কিচ্ছু দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, ধ্বংস। আমাদের কাছে, আমাদের দলের হয়ে, যে আমাদের প্রধান চাহিদা যেটা কর্ম, বাসস্থান, খাদ্য, শিক্ষা, এই চারটে সবার আগে, এটা হচ্ছে আমাদের নেসেসিটি, এটা আমাদের মৌলিক অধিকার, সবার আগে আমাদেরকে এটা দিতে হবে। এটা সরকার দিতে বাধ্য। এই জন্যই আমরা সরকারকে নির্বাচিত করি, সে যেই দলেরই হোক, বাম হোক, রাম হোক, ফুল হোক, হাত হোক। আমরা সরকারকে নির্বাচিত করি হচ্ছে আমাদের এই মৌলিক অধিকারগুলোকে ফুলফিল করানোর জন্য। এইটাই আমি চাই। একটা নির্বাচনে বিরোধী দল থেকে শুরু করে সরকার পক্ষ, এইটা তাদের মূল বক্তব্য হওয়া উচিত। অতীতে আমরা দেখেছি বিধান রায়ের সময় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়, জ্যোতি বসুর সময়, সেখানে বিধানসভায় বিরোধী দল থাকাকালীন বামেরা এবং বিরোধী দল থাকাকালীন কংগ্রেস, তারা নিজেদের মধ্যে রাজ্যের কি করে উন্নতি হবে নিজেদের মধ্যে তর্ক হতো। আর এখন বিধানসভা এবং সংসদটা হয়ে গেছে একটা সার্কাসে পরিণত। এখানে আমি এ মসজিদ করে দেবে 4টে, এ করবে রাম মন্দির, এ করবে মসজিদ, এখন হচ্ছে মন্দির মসজিদের খেলায় চলে গেছে। কারণ একটাই কথা বলো, পেটে যদি ভাত না থাকে না, রামও সাড়া দেবে না, আল্লাহও সাড়া দেবে না। পেটে সবার আগে ভাত দরকার। বিতানের কাছে আসবো। বিতান, তোমার কাছেও এই সেম প্রশ্ন করব, যে এটার ইম্প্যাক্ট কতটা 26-এর বিধানসভায় পড়বে বলে তুমি মনে করছো, এবং এই ইস্যুটা, এই যে মূল ইস্যুটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই ইস্যুগুলোকে আস্তে আস্তে প্রাসঙ্গিক হবে, তুমি কি মনে করো? বিতান আছো? বিতান আছো?
আচ্ছা, বিতান বোধহয় একটু হ্যাং করেছে। আচ্ছা, আমি শিবার কাছে সেম প্রশ্নটি আসছি, বিতান আসলে আমি ওকে জয়েন করবো। শিবা, শেষ প্রশ্ন তোমাকে, যেটা আমি বললাম যে এই ইস্যুগুলো, মূল ইস্যুগুলো, যে কথাটা কৌশিক বললো, কথাটা খুবই ঠিক কথা বললো, যে একটা সময় বিধানসভায় সত্যি এই নিয়ে আলোচনা হতো যে স্কুলের উন্নতি কি হবে, বা আগের সরকার কি করেছে, এই সরকার কি করবে, বা আগের মানে এই সরকারই মানে প্রথম বামফ্রন্টের থেকে দ্বিতীয় বামফ্রন্ট কি ভালো করতে পারে বা খারাপ হতে পারে, এই নিয়ে আলোচনাটা হতো। এখন সত্যি আলোচনাটা হয়ে গেছে রামনবমীতে কটা মিছিল বেরোবে, আর কত মানুষ, কত হিন্দু জয়েন করবে, আর ঈদে কি হবে। এই বাইরে কি কোথাও কি এই ন্যারেটিভটা ভাঙা সম্ভব হবে তোমাদের পক্ষে বা তোমার পক্ষে, আমি যদি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জিজ্ঞেস করি? জাতীয় কংগ্রেস আর বামফ্রন্টের যে সেই সময় যে সরকারটা ছিল, তোমরা যে মানে এই কথা সাপেক্ষে কথা এলো যে আলোচনা হতো যে কিভাবে বাংলাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে, কিভাবে বাংলাকে সুচিন্তা ভাবনার দিকে নিয়ে যাওয়া যাবে। এটা তখন কেন হতো, এটা কারণ কি? কারণ তারা সবার আগে জাতির ঊর্ধ্বে একটা জিনিসকে মনে করত, যে সাধারণ মানুষের মৌলিক চাহিদা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে আমাদের সরকারে থাকাটাই একটা বড় ব্যর্থতা। সরকারকে পছন্দ চয়ন এই কারণে করা হয় যেন সরকার আমাদেরকে পিতা মাতার মতন লালন পালন করে এবং সেই আমাদেরকে যেন আমাদের চাহিদাগুলো পূরণ করতে সক্ষম থাকে। ঠিক আছে? আর বর্তমান পরিস্থিতিতে অবশ্যই এটা সার্কাসে কেন পরিণত হওয়ার বিশেষ কারণ হলো, যারা একটা মানে দুজনের মোটর একটা ব্যাপার বোঝো। একজন বলছে যে শুভেন্দু অধিকারী, যিনি বলছেন সব হিন্দু এক হও, এটা নিশ্চয়ই বিধানসভা, ধর্মসভা নয়। বিধানসভায় দাঁড়িয়ে উনি বলছেন সব হিন্দু এক হও। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সব সংখ্যালঘুরা যদি একত্র হয়ে যদি মিছিল বা একটা মুভমেন্ট করে, তাহলে ভাবতে পারছেন কি হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বাংলাকে নিয়ে ভাবাভাবির বিষয় কিছু নেই। কোন ধর্মকে কে কার কোন আঙিনা কে কত বড় করে রিপ্রেজেন্ট করবে, আর কে কার ভোট বক্সে কাকে খুশি করবে, এই নিয়েই চলছে আজকের বিধানসভা। যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এই বিষয় নিয়ে যদি আলোচনাগুলো হতো, তাহলে এখানে কটা মসজিদ, কটা মন্দিরের প্রসঙ্গই আসতো না। আমি যেটা মনে করি, একটা সমাজের যারা একটা শিক্ষিত ব্যক্তি, একজন শিক্ষিত মানুষ, ডক্টর বিধানচন্দ্র রায় একজন ডক্টর ছিলেন। তিনি সবার প্রথম জিনিস যেটা ভাবতেন একটা মানুষের স্বাস্থ্য সম্পর্কে। সেই সময় আমি জ্যোতি বসুর কথা বলছি, সেই মুহূর্তে তারা ভাবতেন কিভাবে মানুষের হাতে কাজ তুলে দেওয়া যায়, কিভাবে রুজি রুটি তাদের হাতে যেন তুলে দেওয়া যায়। কিন্তু আজকে পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পরিস্থিতির বাতাবরণ সৃষ্টি হয়েছে যে কেউ পেটে হাত না দিয়ে মাথায় হাত দিচ্ছে, যে পাগড়িটা আমার গেরুয়া না মাথার টুপিটা আমার সাদা, আর টুপিটা আছে তো, আর গেরুয়াটা দেখতে আমাকে টুপিটা দেখতে, আমার গেরুয়াটা দেখতে আমাকে কেমন লাগছে, কিন্তু এদিকে পেটে ভাত নেই। যারা এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যারা আজকে ধর্মের নামে নোংরা খেলা করে যাচ্ছে, তারা এখন না হোক বুঝতে না পারুক, কিন্তু এটা অদূর ভবিষ্যতের জন্য একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এটা বলতে আর কিছু কেউ বাদ রাখে না, যারা এখানকার যুব সমাজ, ছাত্র সমাজ, এটা নিশ্চয়ই ভালো বুঝতে পারছে। কিন্তু কিছু দাদা দিদিদের প্রলোভনী এবং বর্তমানে রাত্রি ব্যবস্থা হয়ে গেলেই কাজ হয়ে গেল, মা বাবার ওষুধের খরচা, বৃদ্ধ মা বাবার ওষুধের খরচা কোথা থেকে আসবে, সেটা নিয়ে কারো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, আমি যেটা মনে করি। আর যারা এই পরিস্থিতিতেও দাঁড়িয়ে যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে বেশি পয়সা দিয়ে পড়াশোনা করছে, তারা নিজেদের পয়সা দিয়ে পড়াশোনা করার পরেও তারা যখন একটা ভালো জায়গাতে চান্স পাবে, তারা নিশ্চয়ই বাংলায় যা পরিস্থিতি, যদি বাংলাতে সেরকম পরিকাঠামো থাকতো, বাংলার ব্যবস্থা থাকতো, নিশ্চয়ই বাংলাতেই পড়ে থাকতো, বাংলার প্রতি একটা আনুগত্য, ভালোবাসা থাকতো। সে নিজের পয়সা খরচা করে একটা ভালো জায়গা থেকে পড়াশোনা করে সে দেখবে বাংলার অবস্থা এই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার অবস্থা এই, ঠিক আছে, তারপরও সে কি মুখে এই বাংলায় সে থাকবে, সে অন্য কোনো দ্বিতীয় পথ অবলম্বন। সেই ক্ষেত্রে না বলো, শেষ করো, আমি বিতানের কাছে যাব। সেই ক্ষেত্রে আমি একটাই জিনিস আমি বুঝি, যে ধর্মের মেরুকরণের রাজনীতিটাকে ছেড়ে কর্মসংস্থানের রাজনীতির দিকে আমরা যদি এগোই এবং শিক্ষার রাজনীতির ক্ষেত্রে যদি এগোই, যে শিক্ষাটাকে কিভাবে শক্তিশালী করা যায়, অমুক সরকার এসে কটা ইউনিভার্সিটি করেছিল, অমুক সরকার এসে কটা স্বাস্থ্যকেন্দ্র করেছে,
এগুলা বিষয় দিয়ে যদি আগাই, আমার মনে হয় বেশি ফলপ্রসূ হবে। কার কটা মন্দির হয়েছে, কার কটা মসজিদ হয়েছে, কে কার মন্দির ভেঙে মসজিদ করবে, কার কার মানে মসজিদ ভেঙে মন্দির করবে, সেই বিষয়গুলো থেকে যে না গিয়ে এগুলার দিকে আগাই, আমার মনে হয় বেশি ভালো। বিতান, তোমাকে দিয়ে শেষ করব। যে প্রশ্নটা আমি দুজনকেই করলাম, তোমাকেও প্রশ্নটা করব যে 26-এর ইলেকশনে কি এটা ইস্যু হবে? মানে আমি কে জিতবে কে হারবে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, এটা জাস্ট তোমাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কি ইস্যু হবে। কারণ আমাদের কোথাও মনে হচ্ছে, বা আমার মনে হয় অনেক মানুষেরই, তোমাদেরও এটা মনে হচ্ছে যে এই যে ধর্মের রাজনীতি ছেড়ে যদি আমরা কর্মের রাজনীতিতে না যাই, বা সেটাকে যদি মেন স্ট্রিমে আনতে না পারি, কোথাও কি সাধারণ মানুষের কাছে ব্যাপারটা আরও দুর্বিষহ হয়ে যাবে, বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও দুর্বিষহ হয়ে যাবে? কিভাবে দেখছো পুরো বিষয়টা, যদি একটু বলো। তাই আজকে এই পরিস্থিতির একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ সম্প্রদায়কারী, একটা বড় ইস্যু। এবং তোমার কথাটা দেখা শোনা যাচ্ছে গেল কারণ না, এখন বিধান, চারদিকে আরেকবার যত একটু যা বলো ধরা না। পড়ছে বাংলাদেশ। বিধান, আরেকবার বলো, তোমার কথাটা কেটে গেল। হ্যাঁ, হ্যালো, একবার বলো। শোনা যাচ্ছে? বর্তমানে এই যে স্থিতি হয়েছে তার বাংলাদেশ অনুপ্রবেশ আছে, এটা অনস্বীকার্য। ঠিক আছে? এবং চারদিকে আমরা দেখছি যেখানে যা ধরা পড়ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী, যে সবার পাসপোর্ট হোক যাই হোক, প্রবেশ স্থান এই পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলায় কিছু না কিছু বড় প্রবলেম চলছে, যার জন্য এই পরিস্থিতি। তার সাথে পশ্চিমবাংলায় এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম চলছে, তার সাথে ব্যবসা, ইজ অফ ডুইং বিজনেসে পশ্চিমবঙ্গ একেবারে ধরাতলে। পশ্চিমবঙ্গে ব্যবসা বাড়ে না, সমস্ত বড় বড় কোম্পানি পশ্চিমবাংলা থেকে হেডকোয়ার্টার সরাচ্ছে আস্তে আস্তে। শিক্ষাকে রাজনীতিকরণ করা হয়েছে। স্কুল কলেজগুলোতে প্রতিটা জায়গায় কমিটিতে তৃণমূলের নেতাদের যাতে মাথা গলাতে পারে, তারা যাতে সেখানে ল্যাজ ঘোরাতে পারে, সেটার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন। তার সাথে এই যে পুরো যে ব্যবস্থা, এই যে প্রথম খানিক আগে তুমি বললে যে যে এসএসসি বোর্ডে কি বলছেন আর মমতা ব্যানার্জি কি বলছে তার মধ্যে কোনো মিল নেই। তার মানে মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে একজন ফেলিয়ার, তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ক্ষমতা নেই, তার কন্ট্রোল নেই তার এসএসসি বোর্ডের উপর। ইনফ্রাস্ট্রাকচার তলানিতে আছে, বাকি সমস্ত রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার যেভাবে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় কিছু নেই। আমি নিজে পার্সোনালি আমি নয়ডায় গেছিলাম, 1 বছরের ডিফারেন্সে নয়ডায় গিয়ে আমি নয়ডাকে চিনতে পারছি না, এত দ্রুতগতিতে সেখানে কাজ হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলা যেখানে ছিল সেখানেই পড়ে আছে। বলা হয় একটা স্ট্যান্ডার্ড যে 1 ঘন্টায় 100 কিলোমিটার বাই রোড ট্রাভেল করা উচিত, সেখানে বাংলায় সেটা বোধহয় অ্যাভারেজে 30 না 40-এ দাঁড়িয়ে আছে, আর কলকাতায় সেটা 10 না 11। তো এই তো পশ্চিমবাংলার পরিস্থিতি। তো সেই জায়গায় পরিস্থিতিতে ইলেকশন তো 26 হবে, ঠিক আছে, বিদ্যার্থী পরিষদ আজকেও বিকাশ ভবন অভিযান করেছে এবং কন্টিনিউয়াস কাজ চালিয়ে যাচ্ছে, যাতে মমতা ব্যানার্জিকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পদত্যাগ করতে বাধ্য করা যায়। তো হ্যাঁ, ইলেকশন ইস্যু ঠিক আছে, বাট এই মমতা ব্যানার্জি ইলেকশন পর্যন্ত থাকলে বাংলার আরো ক্ষতি করতে থাকবে। ওকে। তো এটা খালি ইলেকশনের ইস্যু না, এটা বাংলার জনগণের ইস্যু। জনগণের স্বার্থে এই চিরকাল একদম অবধারিত চলবে যে যতদিন না মমতা ব্যানার্জিকে গদি থেকে সরানো যাবে, বাংলার নিস্তার আচ্ছা, নেই। কৌশিক কি বলবে, বলো। না, আমার দুটো কথা বলার ছিল যে এই রাজ্যের ক্ষতির পিছনে তৃণমূল যতটা দায়ী ততটাই বিজেপি দায়ী। শিল্প তাড়ানোর ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি সিঙ্গুরের ওই নাটক মঞ্চে কিন্তু বিজেপি নেতা রাজনাথ সিং পর্যন্ত এসেছিল, সেটা আশা করি সবার মনে আছে। তাই আর মমতা ব্যানার্জি পদত্যাগ করে কিন্তু শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবে, সেটাই প্রশ্ন। সেটা প্রশ্ন। দেখো এখানে সিপিএম চিন্তিত তৃণমূলকে যেতে দেবে না, না, আটকে রেখে দেবে না, এখানে সিপিএম এর যেহেতু চিন্তা আছে। টিএমসির কেউ নেই, আমি Anyway, টিএমসির হয়ে মানে ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলতে পারি যে দেখো, এটা তো টিএমসির কোনো লোক বলতেই পারে যে আমরা 34 বছরে তো শিল্প তো অনেক শিল্পের ক্ষতি হয়েছে। সেই হিসাবে যদি তুমি দেখো, তো 34 বছরে কি বিশাল শিল্পের উন্নতি হয়েছে, সেটাও তো একটা বিষয়, সেটাতে একটা আলোচনা থাকবে। আমি প্রচুর শিল্প হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু যতটা ডানলপ হয়েছে বন্ধ মানুষ হয়ে খেয়ে গেছে, পড়ে, মানুষ বলছি ডানলপ খেয়ে পড়ে বন্ধ হয়ে বাঁচতে। গেছে। এই যে গঙ্গার ধারে যে বিরাট বড় জুট প্রকল্প, জুট শিল্প ছিল, সেই জুট শিল্প শেষ হয়ে গেছে। আমি কি তারপরে সেগুলো একবার সিপিএম এর অস্বীকার বুক করছি? বাজানোটা না বাজালেই ভালো। আমি হ্যাঁ ঠিক অস্বীকার তো আছে, করছি না, মায়ের সেগুলো গায়ে যাচ্ছে অস্বীকার বলে করার কষ্ট জায়গা। হতেই পারে, আরএসএস মায়েরকে এর সবাই বলছে কষ্ট লাগবে, স্বাভাবিক। আরএসএস এর মা কিন্তু আরএসএস এর মা কিন্তু আরএসএস মমতা ব্যানার্জি। আরএসএস আরএসএস এর আরএসএস দুর্গা এর মা কিন্তু দেশমাতা, আরএসএস এর মা দেশমাতা, না, ভারত মাতা। মমতা না, মমতা সেটা আরএসএস বন্দ্যোপাধ্যায়। এর মা দেখো, মমতা ব্যানার্জি আরএসএস এর না, দুর্গা, একটু আরএসএস এর ভুল তরফ থেকে হচ্ছে। বলেছিলেন আরএসএস মমতা এর মা ব্যানার্জিকে, সেটা তো দেশমাতা, ভারত মাতা। আরএসএস এর আরএসএস দুর্গা এর মা অন্য কেউ না। ঠিক আছে। আজকের ঠিক আলোচনা আছে, তোমাদের মা এখন বাঁচাও ভালো করে। আজকের আলোচনা আমরা মোটামুটি এখানেই শেষ করলাম। কয়েকটা কথা আমি ডেফিনেটলি বলবো। প্রথমে তো একটা কথা নিশ্চয়ই বলবো যে এসএসসির যে ঘটনাটা ঘটেছে, সেটা সত্যি কথা বলতে আমরা যারা সকলেই লেখাপড়া করেছি, কারণ সকলেই লেখাপড়াটা এমন একটা জিনিস, সেটা সকলেই করে। লেখাপড়া করার ফলে এটুকু বুঝতে পারি যে আমরা জীবনে যা করেছি তার পেছনে আমাদের শিক্ষক
শিক্ষক শিক্ষিকাদের খুব একটা বড় অবদান থাকে, এবং আজকে সত্যি এটা দেখতে খুব খারাপ লাগে। আমি আজকেই একটা খবর দেখছিলাম যেখানে একজন প্রধান শিক্ষক তার চাকরি চলে গেছে, কিন্তু সে স্কুলে গেছে শুধুমাত্র দায়িত্বের জন্যে, যে তখনও পর্যন্ত যথেষ্ট মানে ওখানে টিচার নেই, স্টাফ নেই, সেই হিসাবে সে গেছে। এই ভূমিকায় কিন্তু আমরা শিক্ষকদের দেখি, শিক্ষকরা কিন্তু অনেক সময় মানে যাকে বলে ছাত্রদের বুকে আগলে রাখে। আমরা বলি মা বাবার পরে যে একেবারে মা বাবার জায়গাটা নেয় সেই হচ্ছে শিক্ষক বা শিক্ষক শিক্ষিকা। তো আজকে সত্যি এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে যে শিক্ষক শিক্ষিকাদের এইভাবে স্কুল ছেড়ে চলে যেতে হলো। এই কথাটা মানে আমার একজন মানে সাধারণ মানুষ হিসাবে এটা খুবই খারাপ লাগছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা যদি অন্য কোনো স্টেটে হতো ততটাই দুঃখ পেতাম। আরেকটা বিষয় আমি নিশ্চয়ই বলবো, যেটা আমি ইউটিউবে ফেসবুকে যথেষ্ট দেখছি, যেহেতু আমাদের এই ভিডিওটাও ইউটিউবে আসবে, আপনারা যারা দেখবেন ইউটিউব ফেসবুক আপনারা দেখেন ধরে নিয়েই বলছি, প্রচুর মানুষকে আমরা দেখছি যারা ওই শিক্ষক শিক্ষিকারা মানে কাঁদছেন, যাদের চাকরি চলে গেছে তাদের জন্যে অনেকেই হাহা রিয়াকশান দিচ্ছেন, হাসছেন। এটা ভীষণ খারাপ। এটা না মানে এটা করবেন না। আমি এইটুকু রিকোয়েস্ট করতে পারি, একজন সাধারণ মানুষ হিসেবে হাহা রিয়াকশান দেবেন না। হ্যাঁ, আপনারা যে কথাটা বলছেন হয়তো তার যুক্তি আছে, আপনারা বলছেন যে টাকা দিয়েছেন কেন, বা তখন বোঝেননি, বা এই সরকারকে ভোট দিয়েছেন কেন। বিষয়টা শুধুমাত্র ভোটের নয়। আমি একটা সরকারকে ভোট দিয়েছি বলে সরকারের এই দায়িত্ব মানে সরকারের কিন্তু এই অধিকার জন্মে যায় না যে সে আমার চাকরিটা নিয়ে নেবে, বা সে আমার বাড়ি থেকে আমাকে অকারণে তুলে নিয়ে চলে যাবে, বা আমি একটা কোনো মানে আমি যদি সরকারকে প্রশ্ন করি তাহলে সে আমার জেল করে দেবে, জরিমানা করে দেবে। এটা সরকারের দায়িত্ব নয়। সুতরাং দয়া করে হাসবেন না, এইটুকু বলতে পারি। যদি আপনাদের পছন্দ না হয় আপনারা স্ক্রোল করে চলে যান, নট ইন্টারেস্টেড লিখে দিন, কিন্তু দয়া করে হাসবেন না। এটা একটা বিষয়। আর সবশেষে এটাই বলবো যে কথাটা নিয়ে আমি শেষ করলাম সেটা হচ্ছে মানে আলোচনাটা আমরা শেষ করলাম সেটা হচ্ছে যে সামনে নির্বাচন আছে, এবং ভোট আপনারা যাকে খুশি দিন, সেটা কাকে দেবেন সেটা বলার কাজ আমাদের নয়, মানে আমার নয় আর কি, আমার এখানে নয়। তবে একটা কথাই বলতে পারি যে মেন ইস্যুটা যেন আমাদের ঠিক থাকে, মানে আমরা যেন সত্যি ভোট দেওয়ার সময় মনে রাখি যে এই 5টা বছর আমাদের সাথে ঠিক কী কী হলো। উৎসব পালন নিশ্চয়ই হবে, রামনবমী হবে, ঈদ হবে, মহরম হবে, সব হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু খেতেও হবে, আমাদের কিন্তু চাকরি করতে হবে। এগুলো না থাকলে কিন্তু একটা সমাজ, একটা জাতির মেরুদণ্ড কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু আর নিজেদেরকে খুব একটা গর্বের সাথে বাঙালি বলতে পারবো না। এইটুকুই বলার ছিল। আমার সকল অতিথি যারা রয়েছে এখানে তাদের সকলকে ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং আপনাদেরকেও বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। গুড নাইট।